বনগাঁ স্টেশনে রবিবারের শেষ লোকালটা চলে যেতেই আমি বেরিয়ে পড়লাম কোয়ার্টারে ফেরার উদ্দেশ্যে। বনগাঁ স্টেশন থেকে বেরিয়ে মাটির গ্রাম্য রাস্তা ধরে এগিয়ে গেলেই একটা চায়ের দোকান পড়ে। প্রত্যেকদিন যাতায়াতের পথে আমি ওই চায়ের দোকানটা দেখতে পাই, কিন্তু কোনোদিনও চা দোকানটাতে প্রবেশ করে চা খাওয়া বা বসে একটু গল্প করার মতো সুযোগ হয়নি। সত্যি কথা বলতে আমি এখানে বেশি দিন আসিনি, এই মাত্র এক সপ্তাহ এসেছি। আজকে আবার বিকেল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বেশ এক সপ্তাহ ধরে গরম থাকার পর আজ একটু বিকেলে বৃষ্টি। চায়ের দোকানের দিকে তাকিয়ে দেখি দুজন ছেলে বসে আছে। কি মনে হলো চা দোকানটাতে প্রবেশ করে বলি, আমাকে এক কাপ চা দাও। আরে আপনি তো মনে হয় এখানে নতুন, তাই না? নিশ্চয়ই ওই স্টেশন মাস্টার হিসেবে যুক্ত হয়েছেন। হুম হুম কদিন ধরেই আপনাকে দেখছি, আপনি এখান দিয়ে যাতায়াত করেন। হ্যাঁ, এই এক সপ্তাহ হলো। আজকে হয়তো আমি আমার চায়ের দোকানটা বন্ধ করেই দিতাম, কিন্তু চা বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে এরা সব বায়না জুড়েছে, তাদের গল্প বলতে হবে। দোকানে থাকা একজন ছেলে বলে ওঠে, আমাদের হরিদাদু নেই, থাকলে হরিদাদুকে গল্প বলার কথা বলতে হতো না। দাদু আমাদের ঠিকই গল্প বলতো। তুমি একটা গল্প বলো না গো কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোদের একটা ঘটনা বলতে পারি, তবে তোরা বিশ্বাস করবি তো? হ্যাঁ, করবো কাকা। দাদু কত ঘটনাই বলে, সবই তো বিশ্বাস করি। সন্দেহ হয়, কিন্তু ওই ঘটনা শোনার নেশায় কিছু বলি না। বললে যদি আবার দাদু রাগ টাগ করে, তাহলে তো আর এক বড় মুশকিল। আমি ততক্ষণে বেশ চাকিয়ে বসেছি। ছোটবেলায় ঠাকুমার কাছে অনেক গল্প শুনেছি, কিন্তু বর্তমানে আর কিছুই গল্প শোনা হয় না। ভালো তো, খুবই ভালো, একটা গল্প বলুন না। বললাম না, গল্প নয়, সত্যি ঘটনা। তবে শোন। আর তুমি এক কাজ করো, চার তেলে ভাজাটাকে দাও, খেতে খেতে গল্প শুনবো ক্ষণ। আর তুমিও আমাদের সামনে একটা চেয়ার নিয়ে বসো দেখি। তুমিও আজকে আমাদের সাথে চা খেতে খেতে আর তেলে ভাজা খেতে খেতে গল্প বলো, বেশ মজা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরে হচ্ছে তুমুল ঝড় বৃষ্টি। চা দোকানের মধ্যে তিনজন বেশ ভালোভাবেই জাঁকিয়ে বসলাম। বিদ্যুতের চমক, কড়কড় বাজ পড়ার শব্দ, আর তার সাথে ভূতের গল্প। উফ, একদম রোমাঞ্চকর অনুভূতি, একদম নস্টালজিয়া। এর মধ্যে আরও ভালো হলো যখন কারেন্টটা চলে গেল আর দোকানের মধ্যে থাকা হারকিনটা ভালো করে জ্বালিয়ে নিয়ে বসলো চা দোকানি। তোমরা দুজনে তো জানো, কিন্তু এই নতুন মাস্টার জানে না আমার পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশে। আমরা বাংলাদেশে থাকতাম। আমার বাবা এখানে একটা জায়গায় চাকরি করতেন, কিন্তু আমি আর আমার মা ওখানে থাকতাম। আমার যখন বয়স 12, তখন আমি এখানে চলে আসি এবং তারপর থেকেই এখানে বসবাস করা শুরু করি। আমার যখন 10 বছর বয়স হবে, তখন আমাদের গ্রামে একটা আতঙ্কের সৃষ্টি হয়। তোমাদের আমি এই ঘটনাটা সেইভাবেই বলছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। মনে পড়ে এখনো সেই কথা। আমি ছোটবেলায় আমার বড় মার কাছে শুতাম, কারণ আমার জেঠিমা একটু ভীতু প্রকৃতির, একা শুতে ভীষণ ভয় পেত। সেদিনও রাতের বেলা খেয়ে দিয়ে জেঠিমার কাছে শুয়েছি। রাত তখন কত হবে আমার ঠিক মনে নেই। আমাদের গ্রামের বাড়ির ছাদ টিনের। হঠাৎ টিনের ওপর দিয়ে কিছু চলার শব্দ শুনে আমি চমকে উঠি। আমার বড় মা বলে, ভয় পাস না রঘু, ও মনে হয় কোনো বাম বা বিড়াল হবে হয়তো। আমি আমার বড় মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। কিন্তু রাত যত বাড়ে, টিনের ওপরে থাকা সেই প্রাণীর তাণ্ডব ততই বাড়তে থাকে, যেন টিনটা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করতে চায়। এত জোরে ধূপ ধূপ আওয়াজ হচ্ছে, বাড়ির সকলের জেগে যাওয়ার কথা, কিন্তু আজব ব্যাপার, বাড়ির কেউ ঘুম থেকে জেগে ওঠে না। আমি আর আমার বড় মা আস্তে আস্তে বাড়ির বাইরে বেরিয়ে আসি। বড় মা একটা ছোট হারিকে নিয়ে বাড়ির উঠোনে এসে চিৎকার করে বলে, হেই, যা যা বলছি,
যা যা। টিনের ওপরে একটুকু আলোও পড়ে, কিন্তু দুটো জ্বলন্ত চোখ দেখা যাচ্ছিল। আমি ভয়ে বড় মাকে জড়িয়ে ধরি। বড় মা ঘরের পাশে রাখা একটা বাঁশের টুকরো নিয়ে টিনের ওপরে মেরে আওয়াজ করতে থাকে, কিন্তু তাতেও জন্তুটা ভয় পায় না। সেই জন্তুটা আস্তে আস্তে টিন দিয়ে নামতে থাকে। হ্যাঁ, একদম ওই হামা টেনে টেনে। এমন সময় বাড়ির ভেতর থেকে আমার মা, বাবা ও দাদু বেরিয়ে আসে। কি হয়েছে দিদি? টিনের উপরে এত আওয়াজ করছো কেন এই রাত্রিবেলা? উফ, দেখ না কি বিশাল বড় একটা জন্তু, মনে হয় ভামটাম হবে। তখন থেকে এই টিনের ওপরে লাফালাফি করছে। কত চেষ্টা করছি তাড়াতে, কিন্তু সে যেন এগিয়ে আসছে। রঘুটা না বড্ড ভয় পেয়েছে রে। আয় আয় আয়, দেখে যা। ওই যে দেখ দেখ। কি বলছো তুমি? আমি তো তোমার এই বাঁশ পেটানোর আওয়াজ শুনতে পেয়ে বেরিয়ে এলাম। কই দেখি তো। মা আর বাবা বেরিয়ে এসে টিনের ওপরে দেখার চেষ্টা করে। অন্ধকারে কিছুই দেখা যায় না। হঠাৎ করে এ যেন অদৃশ্য হয়ে গেছে। কিছুক্ষণ আগে ওই টিনের ওপর আমি জ্বলন্ত হলুদ দুটো উজ্জ্বল চোখ দেখেছি, আর এখন কিছুই নেই। শান্ত পরিবেশ। মনে হয় চলে গেছে জানিস। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। চলো চলো, ঘরে ঢুকে পড়ো, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বড় মা এবং আমি এবং বাকি সকলে ঘরের ভেতরে চলে যায়, শুয়ে পড়ি। কিন্তু আমার যেন বারে বারে মনে হচ্ছিল টিনের উপর দিয়ে কেউ যাতায়াত করছে, আর একটা হাসির শব্দ আমি শুনতে পাচ্ছি। এই ঘটনার ঠিক একদিন পর আমার এক স্কুলের বন্ধু, তারও খুব শরীর খারাপ হয়ে যায়। কিসব নাকি উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি দেখতে যাই। তখন একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করি। সে ঘরের ভেতরে প্রবেশ করতে চাইছে না। তার মা তাকে জোর করে ঘরের ভেতরে ঢোকাতে চাইছে, কিন্তু কিন্তু সে বাইরে থাকতে চাইছে। ঘরের ভেতরে সে নাকি কি অদ্ভুত কি সব দেখতে পাচ্ছে। আরে কি হয়েছে বল, তুই ঘরে ঢুকবি না কেন রে? ওহো, মাসিমা বলল তুই নাকি ঘরে ঢুকতে চাইছিস না। কেন রে, কি হয়েছে আমাকে বল না। রতন তখন ভয়ে ভয়ে বলল, কাঠের তলায় শুয়ে আছে, আমি তাকে দেখেছি। কি বিশ্রী দেখতে। আমি আমি থাকবো না ওখানে। আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। ওরে, কে আছে তোর খাটের তলায়? চল তো গিয়ে দেখি। না না, আমি যাব না। দেখ না খোকা, ছেলেটা কাল রাত 12টার পর থেকে কিছুতেই ঘরের ভেতরে ঢুকতে চাইছে না রে। আমাদের ঘরেও না। ও ঘরে কি দেখেছে? খাটের তলায়। কিন্তু আমি যখন ওর ঘরে ঢুকি, কই খাটের তলায় তো কিছু দেখতে পাইনি। কি যে দেখে ভয় পাচ্ছে, ঘরের উঠোনে বসে আছে। এখানে বসে না থেকে চল। আরে তাড়াতাড়ি চল না, দেখি কি হয়েছে ব্যাপারটা। আমি বরাবরই একটু সাহসী। আমি রতনকে টানতে টানতে তার ঘরের ভেতরে নিয়ে যাই। ঘরের ভেতরে ঢুকেই সে চিৎকার করে ওঠে। ওই দেখো, খাটের তলায় বসে আছে সেই শয়তানটা। দেখো দেখো, ওই জ্বলন্ত দুটো চোখ, ওই দেখো। সত্যি বলতে কি, আমিও যেন একজোড়া জ্বলন্ত চোখ দেখেছিলাম খাটের তলায়। কিছুদিন আগে যেমন আমি আমার ঘরের ওই টিনের চালের ওপর দেখেছিলাম, ঠিক সেই রকম। কিন্তু পর মুহূর্তেই যেন সব উধাও হয়ে গেল। ভালো করে দেখলাম, খাটের তলায় কিছুই ছিল, কিন্তু তাহলে ওই জ্বলন্ত চোখটা কি ছিল? গল্প বলতে বলতে উনি থেমে গেলেন। এমন সময় আমি বললাম, তারপর কি হলো? আরে বাবা, দাঁড়াও একটু জল খেতে দাও। উনি জল খেলেন। সেই সুযোগে আমরা একটু গরম বেগুনি ঝুড়ি থেকে তুলে নিলাম, আর সঙ্গে চা। বেগুনি খেতে খেতে উনি আবার বললেন, আচ্ছা, তারপরে শোনো কি হলো। যেমন তেমন করে রতন সেই ঘরে প্রবেশ করল। আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম। রতন আমাকে যা বলল তা শুনে আমি তো একদম অবাক হয়ে গেলাম। আমি রাতের বেলা শুয়েছিলাম, হঠাৎ খাটের তলা থেকে একটা আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজ শুনেই যখন আমি খাটের তলায় উঁকি দিলাম, তখন দেখি
খাটের তলায় আমার বয়সী একটা বাচ্চা ছেলে বসে আছে। আমি ভেবেছিলাম কোনো বাচ্চা ছেলে হয়তো আমার খাটের তলায় ঢুকে পড়েছে। আমি বললাম, এই কাদের ছেলেটা তুই? এত রাতে আমার খাটের তলায় ঢুকে কি করছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। জানিস তারপরে কি হলো? পুরো আমার গলা নকল করে খ্যাস খ্যাসে আর পৈশাচিক কণ্ঠে সে বলল, কাদের ছেলে তুই? এত রাতে আমার ঘাটে উঠে কি করছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তবে রে বেটা, আমার সাথে মশকরা হচ্ছে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তুমি রে বেটা, আমার সাথে মশকরা হচ্ছে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। সেও আমার কথা নকল করে বলল। এবার আমার বেশ ভয় হতে লাগলো। ভয়ে বিছানা থেকে নামলাম কিছুটা দূরে গিয়ে। যখন সেখান থেকে ঝুঁকি মেরে দেখার চেষ্টা করি, তখন দেখি খাটের তলা থেকে দুটো জ্বলন্ত চোখ বেরিয়ে আসছে আস্তে আস্তে। খাটের তলা থেকে আমার টানতে টানতে বেরিয়ে এলো। তার সেই ভয়ঙ্কর মুখটা দেখি আমি চমকে উঠলাম। চোখ দুটো সাদা, শরীরে রক্ত বলে কিছু নেই, সমস্ত শরীরটাই সাদা ফ্যাকাশে। শরীরটা যেন কিছুটা ফুলে আছে, জলে পড়ে যেমন ভাবে মানুষের দেহ ফুলে যায়, ঠিক সেই রকম। আমাকে দেখে ও খুবই ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। এই তো বেরিয়ে এলাম। এবার এবার বল কি করবি বল। তোর জন্য আমার মৃত্যু হয়েছে, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। আমার টানতে টানতে অদ্ভুত ভাবে খাটের নিচ থেকে বেরিয়ে আসতে লাগলো, যা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই আর দৌড়ে ঘরের বাইরে চলে আসি। বাইরে থেকে ঘরটা লক করে দিই, মাকে ডেকে আনি। কিন্তু মা বাবা ঘরের ভেতরে কাউকেই দেখতে পায় না, জানিস। তারপর থেকে যখনই ঘরে আমি ঢুকি, আমি তাকে দেখতে পাচ্ছি, আর কেউ তাকে দেখতে পাচ্ছে না আমি ছাড়া। কি ভয়ঙ্কর তাকে দেখতে! ও আমাকে মেরে ফেলবে বলেছে, আমাকে মেরে ফেলবে। আমি একবারের জন্য বললাম না যে আমি একবার যেন তাকে দেখেছি। চুপচাপ ঘরে চলে আসি সেদিন রাতে, কারণ আমিও ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়ে গিয়েছিলাম ওর ওই কথা শুনে। রাতের বেলা আমি আবারও বড় মার সাথে শুয়েছিলাম, আর হঠাৎ টিনের চালের ওপরে আবার সেরকম শব্দ হতে থাকে। আমি একটু ভয় পেয়ে যাই, মনে পড়ে যায় রতনের কথা। আমি একটু ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বড় মাকে বলি, বড় মা, ও বড় মা, আবারও তো শব্দ হচ্ছে গো। কই, কোথাও তো কোনো শব্দ হচ্ছে না। ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে রে, ঘুমিয়ে পড়। কি অদ্ভুত ব্যাপার, কেউ কোনো শব্দ শুনতে পাচ্ছে না, একমাত্র আমি ছাড়া সারাক্ষণ সেই খিলখিল করে হাসি, আর সেই শব্দ কেউ শুনতে পাচ্ছে না। আর আমি শুনতে শুনতে মানে আমার কেমন যেন বিরক্ত লাগতে শুরু করলো। আমি চিৎকার করে বললাম, এই চুপ কর বলছি, তোর কি চাই বল, কি চাই? মনে হলো অনেকটা দূর থেকে কণ্ঠটা ভেসে আসছে, কিন্তু সে কি ভয়ঙ্কর কণ্ঠ! চুপ কর বলছি, তোর কি চাই বল, কি চাই তোর? আমি তোকে সব দেবো, কি চাই? চুপ কর বলছি। বড় মা, আমার চিৎকারে বড় মার ঘুম ভেঙে যায়। বড় মা বিছানার উপরে উঠে বসে আর বলে, কি হয়েছে রে, এত চিৎকার করছিস কেন?
কি হয়েছে? কি হয়েছে বল? তুমি তুমি কিছু শুনতে পাচ্ছ না বড় মা? কোথায়? কি? না তো, কিছু তো শুনতে পাচ্ছি না। কিন্তু আমি তখনও শুনতে পাচ্ছিলাম সেই ভয়ঙ্কর কণ্ঠ। শুনতে পাচ্ছ না বড় মা? শুনতে পাচ্ছ না? আমায় কেউ শুনতে পাবে না, কেউ দেখতে পাবে না। সারা রাত আমি ঘুমোতে পারি। সকালবেলা উঠে আমি মাকে এই কথা বলি। আমার মা তখন বলে, তোর কি মাথা খারাপ হয়েছে? আমরা কেউ কোনো আওয়াজ শুনতে পাইনি। যত সব ভুলভাল চিন্তা ভাবনা। না না, আমি শুনেছি, আমার কথা বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আবার যখন শুনতে পাবি আমাদের ডাকবি। শোন, আজকে বড় মা একটু তার দিদির বাড়িতে যাবে, তুই আমার সাথেই শুবি, বুঝলি? এই কথা শুনে আমি সম্পূর্ণ চমকে উঠি, খুব ভয়ও পেয়ে যাই। কিন্তু সেদিন বিকেলবেলা আমি বড় মার ঘরে গিয়ে শুয়ে থাকি। শুয়ে শুয়ে গল্পের বই পড়ছিলাম। হঠাৎ করে বুঝতে পারি আমার খাটের তলা থেকে কেউ খিলখিল করে হাসছে। আমি একটু ঝুঁকে খাটের তলায় দেখার চেষ্টা করি, না, কাউকে দেখতে পাই। মনে ভুল ভেবে যেই আমি মুখটা গড়িয়েছি, আমি দেখি আমার সামনে আমারই মতো দেখতে একই বয়সী একটা বাচ্চা ছেলে, কিন্তু চোখটা আর শরীরটা অসম্ভব সাদা। আমার মতোই খাটের উপর থেকে শুয়ে ঝুঁকে খাটের তলা দেখছি। তার গা থেকে টপ টপ করে জল পড়ছে, শরীর যেন কেমন একটা বেলুনের মতো ফুলে আছে। হ্যাঁ, পচা পচা গন্ধ বেরোচ্ছে, একদম পচা। তারপর আস্তে আস্তে আমার মুখের দিকে মুখ ফিরিয়ে দেখলো, হ্যাঁ, তার সম্পূর্ণ ঠান্ডা নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমি কিছুই বলতে পারিনি, কিচ্ছু বলতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে চমকে উঠি। সেও চিৎকার করে খাটের তলায় চলে যায়, আর আমিও এক লাফে খাট থেকে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকি, মা মা, আমার ঘরে এসে দেখো না, আমার ঘরে এটা কি? কি হয়েছেটা কি তোর? এত চিৎকার করছিস? চল তো দেখি কি হয়েছে। মা দরজা খুলে ঘরে প্রবেশ করে। আমিও মায়ের পিছু পিছু আসি। আমার মা ঘরের চারিদিকে ভালো করে দেখে, কিন্তু কিছুই দেখতে পায় না। তখন আমার মা বলে, কই রে, কোথাও তো কিছু নেই। তুমি তুমি দেখতে পাচ্ছ না মা? ওই তো ওই কোনো বসে আছে, দেখো দেখো না। তুই আমার হাতে খুব জোরে একটা মার খাবি, বুঝলি? কোথায় কে? রুম তো ফাঁকা, দিনের আলো ঝলমল করছে। ওই তো খাটের কোণটায় বসে আছে। ও মা! আমার সাথে ফাজলাম হচ্ছে, ফাজিল ছেলে একটা। মা আমাকে খুব বকে দেয়, কিন্তু আমি তখনও দেখতে পাচ্ছিলাম খাটের কোণে একটা ছেলে বসে আছে, হাঁটুর মধ্যে মাথাটা ঢুকিয়ে বসে আছে, আর কিছু একটা বিড়বিড় করে বলছে, আর তার গা থেকে জল গড়িয়ে ঘরের মেঝে একদম ভরিয়ে দিচ্ছে। তারপর কি হলো কাকা? তুমি দিনের বেলায় সত্যি সত্যি দেখতে পাচ্ছিলে ওকে? হ্যাঁ, মানে আমি একটা কালো ছায়া মূর্তি ঘরের এক কোণে বসে থাকতে দেখি। আমি ভীষণই ভয় পেয়ে যাই। আমি সেদিন আমার মায়ের সাথে ঘরে শুয়ে পড়ি, কিন্তু সারা রাত যেন আমার কানের সামনে ফিস ফিস করে কেউ বলে, কিরে আয় আমার কাছে, আমার সাথে খেলবি না? আয় আমার কাছে আয়। এইভাবেই দুদিন কেটে যায়। আমার ঠিক মতন ঘুম হয় না। আমার সেই বন্ধুটা ইতিমধ্যেই ভীষণ অসুস্থ হয়ে পড়ে, ভুলভাল বকা শুরু করে, গায়ে ধুম জ্বর। আমিও যেন আস্তে আস্তে এই রকমই অসুস্থ হচ্ছি, চোখের তলায় কালশিটে পড়ে গেছি। আমার বড় মাও এই সময় আত্মীয়র বাড়ি থেকে ফিরে আসে। আমি আমার বড় মাকে সব কথা খুলে বলি। বড় মা আমাকে জড়িয়ে ধরে বলে, ওগো ওগো, কে কোথায় আছো? ছুটে আসো,
ছুটে আসো এখানে। এ তো কোনো ভালো লক্ষণ না রে বোন। ওঝা ডাক, ওঝা ডাক, বুঝলি? ওঝা ডাক। এ কোনো ভালো লক্ষণ নয় রে। আমার আমার হাব ভাব কেমন ওই ভূতের মতন হয়ে যায়। আমি সব বলি বড় মাকে, বড় মা বিশ্বাসও করে, ভীষণ ভয় পেয়ে যায়। হ্যাঁ, ভীষণ ভয় পেয়ে যায় আমাকে দেখে। আমার কথা শুনে বড় মার এরকম অবস্থা থেকে আমার মাও খুব ভয় পেয়ে যায়। আমার মা বলে, আচ্ছা দিদি, ঠিক আছে, আমি খবর পাঠাচ্ছি। আমাদের বাড়ির পাশে একজনকে দিয়ে খবর পাঠানো হয় ওঝার কাছে। সেদিন আমি আর বড় মা একসাথে ঘরের ভেতরে শুই। আমার ভয় লাগলেও বড় মা আমাকে সাহস দেয়। রাত তখন কত হবে জানি না, হঠাৎ আমার বড় মা চিৎকার করে ওঠে। হ্যাঁ, আমি দেখি বড় মা দরজা খোলার চেষ্টা করছে। ও বড় মা, কি হয়েছে গো বড় মা? বড় মা ভয় ভয় বলে, তুই এদিকে চলে আয় বাবা, তুই এদিকে চলে আয়। আমি তাকিয়ে দেখি যে আমার পাশে যেখানে বড় মা শুয়েছিল সেখানে শুয়ে আছে সেই ভয়ঙ্কর দেখতে বাচ্চা ছেলেটা। হ্যাঁ, সেই বাচ্চা ছেলের প্রেতাত্মা তার শান্ত দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করে আছে। আমিও না ভীষণ ভয় পেয়ে যাই। সে আমার হাতটা চাপতে ধরে, আমি ভয় চিৎকার করে উঠি। কোনো মতে তার হাত ছাড়িয়ে লাফ দিয়ে একদম বাইরে বেরিয়ে আসি। পরের দিন সকালবেলা। হ্যাঁ রে ছোট, খোকা এতদিন মিথ্যে কথা বলেনি রে। আমি কালকে নিজে দেখেছি। আজকে ওঝা আসবে, কিন্তু একটা কাণ্ড হয়েছে জানো। ওপারে রতন, সেও নাকি এরকম কিছু একটা কদিন ধরে দেখছে। আমার ব্যাপারটা কিরকম লাগছে। শুধুমাত্র রতন আর আমাদের খোকাই এমন দেখছে কেন? হ্যাঁ, কেন দেখছে? আমি ওদের আসতে বলেছি। খুব খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস রে। সেদিন বিকেল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। ওঝার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়। ততক্ষণে বাড়িতে রতন আর তার মা চলে এসেছে। রতন কয়েকদিনে একদম রোগা হয়ে গেছে, চোখ দুটো বেরিয়ে এসেছে, বিভৎস শরীর থেকে সবাই চমকে উঠি। খুব ভালো সময় আমাকে নিয়ে এসেছিস। আর কিছুদিন হলে এই দুই ছেলের কিছুই খুঁজে পাওয়া যেত না, এরা দুজনেই মারা যেত। ওঝা আমাদের সামনে বসেই তন্ত্রমন্ত্র ক্রিয়া করতে থাকে। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে ধূপধাপ আওয়াজ হতে থাকে, আর সে কি পয়সা আসে। ওম ক্লেম ডুম ক্লেম ক্রম চুম সাহা চলা চলা চলিয়া চলিয়া চলা প্রবল প্রবল হাম সামলাম সম্পদ সাহা। নেমে আয় বলছি। নেমে আয় তুই, নয়তো। হাতে থাকা কিছু একটা ফু দিয়ে উড়িয়ে দেয়, আর তাতে সেই ভয়ঙ্কর দেখতে প্রেতাত্মা চিৎকার করতে থাকে। আস্তে আস্তে নেমে আসতে থাকে। ঘরের উঠোনে হামা দিয়ে দিয়ে এগিয়ে আসে সেই ওঝার দিকে। একটা জায়গায় চুপ করে বসে। কি ভয়ঙ্কর দেখতে লাগছিল তাকে। হ্যাঁ, কি ভয়ঙ্কর। ওঝা বলে, কি চাই? কে তুই? তুই কেন এদের এভাবে ক্ষতি করতে চাইছিস? আমিও পাড়ার মরের মিয়া ছেলে। আমি একটু অন্যরকম ছিলাম, ভালো করে হাঁটতে পারতাম না, পড়ালেখা তো ভালো ছিলাম না। তাই সব সময় এরা দুজন আমাকে জ্বালাতন করে উত্তপ্ত করত। সব ব্যাপারে আমাকে নিয়ে হাসি মজা করত। আমি সেদিন খেলতে চেয়েছিলাম ওদের সাথে, আমাকে খেলতে দেয়নি। আমাকে অনেক উল্টো পাল্টা কথাও বলেছিল দুজনে। তারপর ওদের যখন খেলার বলটা ওই পুকুরে পড়ে গেল, আমাকে বলল তুলে রাখতে। আমি যদি চাইছি না, কিন্তু ওরা আমাকে জোর করে পাঠায়। আমি পুকুরে নেমেছিলাম। তারপর আমার আর কিছু মনে নেই। ওই বোধ পুকুরে নামার পর থেকেই না হাবুডুবু খেতে থাকে। হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তারপরও তলিয়ে যায়। আমরা খুব ভয় পেয়ে যাই, তাই না? যে যার বাড়ি চলে আসি, চুপচাপ থাকে। পরে ওই মৃতদেহ যখন ভেসে ওঠে, ওর বাবা ওকে খুঁজে পায়। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, তাই আমরা কাউকে কিছু বলি।
কাউকে কিছু বলতে পারিনি বড় মা। তুই কি চাস? কি চাই? আমি কি চাই? আমি চাই ওদের মৃত্যু। ওদের জন্যই আমার মৃত্যু হয়েছে। এই বলি আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে আমাদের দুজনের দিকে। আমরা দুজন খুব ভয় পেয়ে যাই। এদিকে বড় মা বলে, ওরা ভুল করে ফেলেছে, কিন্তু এটাতে তো ওদের হাত ছিল না। ওদের ক্ষমা করে দাও, ওদের ক্ষমা করে দাও। বাবা, বাবা আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন বাবা। ওঝা তার নিজের হাতে থাকা ময়ূর পালকের তৈরি ঝ্যাঁটা দিয়ে ওই প্রেতের উপরে মারে। ওঝা কিছুক্ষণ ধরে তন্ত্রমন্ত্র করতে থাকে, আর তাতে প্রেতাত্মা চিৎকারে চারিদিক ভরিয়ে দেয়। আস্তে আস্তে সেই ছায়া মূর্তি বাতাসে উড়ে যায়। তখন ওঝা বলে, এটাকেই হামাভূত বলে। এরা হামাগুড়ি দিয়ে চলে। এরা সাধারণত বাচ্চা ছেলেরাই হয়ে থাকে। যেহেতু এই দুজনের জন্যেই ওই ছেলেটা জলে নামতে বাধ্য হয়েছিল, তাই মারা যাওয়ার পর প্রতিশোধ নেওয়ার জন্য এদের কাছে ফিরে আসে। ক্লিং ওম ক্লিং ক্লিং ফট স্বাহা, ক্লিং ক্লিং ওম 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 ক্লিং ক্লিং স্বাহা। যা যা, আর কোনো ভয় নেই। যাও, ওদের এই দুটো তাবিজ পরিয়ে দে। যা। বাড়ির লোকেরা আমাদের ওই তাবিজ পরিয়ে দেয়। তারপর থেকে আজ অবধি কখনো আর কোনো অসুবিধে হয়। আমি এখনো সেই তাবিজ পড়ে আছি। তারপর আবার 1 বছরের মাথায় আমি এখানে চলে আসি, আর আমার সেই বন্ধু সেখানেই রয়ে যায়। তারপর আর সেখানে যাওয়া হয়ে ওঠে, আর কখনো যাওয়ার কথা ভাবিও। ভাগ্যিস আমার মা ও কাকু ছোটবেলা থেকে জল বাতাস এসব লাগবে বলে দুটো তাবিজ করিয়ে রেখেছে। ভাগ্যিস আমার নাম রতন, আমাকে ধরে। আমিও পড়ি, তবে বজরংবলীর লকেট। জয় বজরংবলী। আমি আবার সময় পেলে আসবো, ঠিক আছে? আজকে উঠি। এই বলে আমি সেই স্থান ত্যাগ করে কোয়ার্টারের উদ্দেশ্যে পা বাড়াই। মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় আমার বারবার মনে হতে থাকে আমার যেন কেউ পিছু নিয়েছে। আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়। আমাদের স্কুলে আমাদেরই ক্লাসে পড়তো একটা ছেলে। তার একটা পা অবশ্য খোঁড়া ছিল, তাই আমরা সবসময় ওকে খোঁড়া খোঁড়া বলে খ্যাপাতাম। না, আমরা সেই কাজটা করে ভালো করিনি। হঠাৎ আমার পেছন দিক থেকে একটা কণ্ঠ শুনতে পাই। আমরা ওই কাজটা করে ভালো করিনি। আমি ভীষণ ভয় পেয়ে পেছনে ঘুরে তাকাই। তাকিয়ে দেখি হামাগুড়ি দিয়ে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। ভালো করে দেখে বুঝতে পারলাম এ পলাশ। আমাদের সাথে স্কুলে পড়া সেই বাচ্চা ছেলেটা, যার একটা পা খোঁড়া। কিন্তু সে এখানে এলো কি করে, আর তার শরীরটা এমন ছোট হয়ে গেল কি করে? এটা আমার সাথে কি হচ্ছে? এটা আমার সাথে কি হচ্ছে? কি হচ্ছে এটা? আমার সারা শরীর চলে যাচ্ছে। না না, এটা মনে হয় স্বপ্ন। না না না, এটা কোনো স্বপ্ন নয়। আমি সত্যি তোকে নিতে এসেছি। তোকে আমি নিয়ে যাবই, নিয়ে যাবই। আমি আলো আধারিতে স্পষ্ট বুঝতে পারলাম তার চোখ দুটো ধিকি ধিকি করে জ্বলছে। সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয় দৌড়াতে শুরু করি। দৌড়ে দৌড়ে কোয়ার্টারের ভেতরে গিয়ে দরজা খুলে দরজার ছিটকিনি লাগিয়ে হাঁপাতে থাকি। ও আমাকে ধরতে পারবে না। ও অনেক পেছনে ছিল, আর ওই খোঁড়া পানি একদম এখানে আসতে পারবে না। শান্তি। কিন্তু আমি যে তোর ঘরের ভিতরে চলে এসেছি প্রতাপ।
এবার তোকে কে বাঁচাবে? না না, গ্রামের নাম জঙ্গলগড়। গ্রামটা খুবই ছোট, কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্য ছিল বেশ মনোরম। গ্রামের একপাশ দিয়ে কলকল শব্দে বয়ে যেত শান্ত স্নিগ্ধ নদী, আর অপর পাশে ছিল ঘন জঙ্গল। গ্রামের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। গ্রামের জমিদার নিতাই চরণ মুখার্জি ছিলেন ভারী ভালো মনের মানুষ। প্রজাদের সুখে দুঃখে তিনি সর্বদাই পাশে থাকার চেষ্টা করতেন। এমনকি কোনো প্রজা খাজনা না দিতে পারলেও তিনি কখনো তার উপর জোর জুলুম করতেন না। গ্রামবাসীরাও তাদের জমিদারকে খুবই সমীহ করে চলত। শত অভাবের মধ্যেও তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকত, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ত। সুখ না থাকলেও তাদের জীবনে শান্তি ছিল। কিন্তু হঠাৎ তাদের এই শান্তির জীবনে প্রবেশ করলো এক চরম অশান্তি। কিছুদিন হলো প্রত্যেক পূর্ণিমায় সন্ধ্যার পরে এক নেকড়ে গ্রামে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে পূর্ণিমার রাত ছাড়া তাকে আর কখনোই দেখা যায় না, এমনকি পূর্ণিমা তিথির দিনের বেলাতেও নয়। সে যে কোথা থেকে আসে তাও কেউ জানে না। অনেকে বলতো গ্রামের একপাশে যে গভীর জঙ্গল আছে সেখানেই হয়তো নতুন আস্তানা গেড়েছে, কেননা সেখানে আগে কোনো হিংস্র জীবজন্তু ছিল না। নিশ্চয়ই অন্য কোনো জঙ্গল থেকে সে নতুন এখানে এসেছে। ইতিমধ্যেই সে গ্রামের বেশ কয়েকজনকে হত্যা করেছে। এই তো গত পূর্ণিমায় গ্রামের এক যুবক রঘু বিশেষ কোনো কাজে গিয়েছিল শহরে। এমনিতেই বিকেলের মধ্যে ফিরে আসার কথা থাকলেও লাইনে গন্ডগোলের জন্য তার ফিরতে ফিরতে বেশ রাত হয়েছিল। এদিকে অনেক রাত পর্যন্ত ছেলে বাড়ি ফিরছে না দেখে রঘুর মা বাবা বেশ অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলেন। তারপর তাদের প্রতিবেশীদের তারা খবর দেন। গ্রামের কয়েকজন যুবক দল বেঁধে হাতে মশাল নিয়ে রঘুকে খুঁজতে বেরোয়, কিন্তু সারা গ্রামে তন্ন তন্ন করে খুঁজেও রঘুকে কোথাও পাওয়া গেল না। তখন একজন বলেছিল ওই জঙ্গলের দিকটাতে একবার খুঁজে দেখার জন্য, কারণ সেই দিকটায় তারা যায়নি। যদি সেখানে সেই নেকড়ে ওত পেতে বসে থাকে। শেষ পর্যন্ত তারা জঙ্গলের কাছ থেকে রঘুর ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহটা উদ্ধার করেছিল। দেহটার এমন ভয়ানক অবস্থা হয়েছিল যে যেই তাকে দেখেছিল সেই ভয়ে শিউরে উঠেছিল। কারোরই বুঝতে বাকি ছিল না এ কাজ কে করেছে। যদিও এর আগে কোনোদিন কাউকে নেকড়ে হত্যা করেনি, তবে দুজনকে আহত করেছিল। রঘুই প্রথম ওই নেকড়ের হাতে মারা গিয়েছিল। এরপর গ্রামের আরও দুজনকে সে প্রায় একইভাবে হত্যা করে। গ্রামের জমিদারের কানে কথাটা যাওয়ায় তিনি একদিন তার লোকজনকে জঙ্গলে পাঠান যে সত্যি সেখানে কোনো নেকড়ে আছে কিনা তা দেখার জন্য। তাদের সঙ্গে কয়েকজন গ্রামবাসীও গিয়েছিল, কিন্তু সমস্ত জঙ্গলটা খুঁজেও তারা কোনো নেকড়ের সন্ধান পায়নি, এমনকি তার কোনো চিহ্নও সেখানে দেখা যায়নি। এরপর সবাই ঠিক করে যে পরের পূর্ণিমায় তারা নেকড়ের একটা ব্যবস্থা করবে। সেই মতো পূর্ণিমা দিনে সন্ধ্যা থেকেই জমিদারের লেঠেল আর গ্রামবাসীরা মিলে উপযুক্ত ব্যবস্থা নিয়ে অপেক্ষা করতে থাকে নেকড়ে আসার জন্য। কিন্তু অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলেও নেকড়ের কোনো দেখাই মিলল না। তখন সবাই ভাবল যে সে হয়তো পালিয়েছে আর হয়তো কখনোই এখানে আসবে না। সবাই যে যার মতো বাড়ি ফিরে গেল। কিন্তু পরের দিন সকালে ওই জঙ্গলের পাশ থেকেই গ্রামেরই এক বৃদ্ধ নবীন চ্যাটার্জির রক্তাক্ত দেহটা উদ্ধার হয়েছিল। মৃতদেহটা দেখে বোঝাই যাচ্ছিল যে এই কাজ নেকড়ে ছাড়া আর কারণ নয়। উফ, কি বিভৎস দৃশ্য ছিল সেই চেহারাটার। এরপরে তারা বন দপ্তরে খবর দেয়। বন কর্মীরা এসে সারা গ্রাম খুঁজেও নেকড়ের কোনো সন্ধান না পেয়ে ফিরে যায়। তারপর থেকে গ্রামবাসীরা সবসময় নেকড়ের ভয়ে দেওয়ালে সেঁটে থাকে।
পূর্ণিমার দিন বিকেল থেকেই আর কেউ ঘরের বাইরে বেরোয় না। যতই কাজ থাকুক না কেন, সবাই বিকেলের মধ্যে ঘরে ফিরে দৌড় দেয়। কিন্তু মৃত্যু যদি কপালে লেখা থাকে, তাহলে আটকায় কার সাধ্য? রতনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। প্রতি পূর্ণিমার মতোই সেদিনও সবাই সন্ধ্যের আগেই ঘরে ঢুকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু মাঝরাতে হঠাৎই রতনের মায়ের বুকে ব্যথা হতে শুরু করে। এই গ্রামে ডাক্তার বলতে একমাত্র ভুবন সরকার। গ্রামের সবাই তার কাছেই চিকিৎসা করায়। গ্রামবাসীরা বলে তিনি নাকি ধনন্তরী, তার হাতে পড়লে মরা মানুষও নাকি বেঁচে ওঠে। মায়ের এমন অবস্থা দেখে রতন ওর মাকে বলল, মা 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 তুমি একদম চিন্তা করো না, আমি আমি এক্ষুনি ভুবন ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। তো তোমার ব্যথা একদম কমে যাবে। কিন্তু রতনের মা ছেলেকে বাধা দেয়, বলে, না বাবা, তুই এখন কোথাও বেরোবি না। তুই কি ভুলে গেছিস নাকি যে আজ পূর্ণিমা? সেই নেকড়ে নিশ্চয় এখন বাইরে কোথাও শিকারের আশায় বসে আছে। আমার ব্যথা এমনি কমে যাবে। তুই এখন আমার পাশে একটু বস। রতন ওর মায়ের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিন্তু মিনিট খানিক পরেই ওর মায়ের বুকের ব্যথাটা আরও বাড়তে শুরু করলো। সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। রতন বলল, মা মা আমি আমি যাচ্ছি, বুঝলে? আমি ভুবন ডাক্তারকে ডেকে নিয়ে আসি। তুমি বেশি বেশি ভেবো না মা, তুমি একদম বেশি ভেবো না। আমি পাশের বাড়ি ওই মধু আছে না, মধুকে আমি নিয়ে যাব আর এক্ষুনি চলে আসবো। একদম ভেবো না মা। ওর মা বলে, উফ উফ, কিন্তু বাবা, তোরা দুজন কি ওই হিংস্র নেকড়েটার সাথে লড়াই করতে পারবি? তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। এখন তুই আমার একমাত্র সম্বল। তোর কিছু হয়ে গেলে রতনের মা কান্নায় ভেঙে পড়ল। রতন ওর মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না মা। তুমি তুমি আমাদের জন্য প্রার্থনা করো, আমরা যেন সুস্থভাবে বাড়ি আসতে পারি। মায়ের হাজার বারণ সত্ত্বেও রতন বাড়ি থেকে বেরিয়ে গেল। সঙ্গে হাতে একটা হ্যারিকেন নিয়ে নিল। পাশের বাড়ি থেকে মধুকে ডেকে নিয়ে ওরা দুজন ভুবন ডাক্তারের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তবে মধু বেরোবার সময় দুটো মোটা লাঠি নিয়ে নিল, পথে যদি কাজে লাগে। দুজন দুটো লাঠি নিয়ে দ্রুত পায়ে পথ চলতে লাগলো। ভুবন ডাক্তারের বাড়ি খুব বেশি দূরে নয়, মিনিট 10 হাঁটা পথ। পথে নেকড়ের সাথে তাতে দেখা হলো না। প্রথমে ভুবন ডাক্তার কিছুতেই আসতে রাজি হলেন না। শেষমেশ অনেক কাকুতি মিনতি করার পর তিনি রতনদের বাড়িতে আসতে সম্মত হলেন। মিনিট 5 হাঁটার পরে হঠাৎ তারা সেই নেকড়ের গর্জন শুনতে পেল। তারা খুব সতর্ক হয়ে দ্রুত পায়ে এগোতে লাগলো। বাড়ির কাছাকাছি আসতেই ওরা দেখলো ওদের সামনে দাঁড়িয়ে আছে সেই নেকড়েটা। কি ভয়ঙ্কর তার সেই চেহারাটা! সাধারণ নেকড়ের থেকে আকারে অনেক বড়, আর তার ওই দুটো চোখ যেন ঠিক চোখ নয়, মনে হচ্ছে যেন দুটো গনগনে আগুনের গোলা। ভয়ে ওরা তিনজন ঠক ঠক করে কাঁপতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই নেকড়েটা মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল রতনের ওপর। তারপর কয়েক মুহূর্ত রতনের সঙ্গে চলল তার ধস্তাধস্তি। বন্ধুর এই অবস্থা দেখে মধু তার হাতের লাঠিটা নিয়ে নেকড়ের মাথায় মারল এক বাড়ি। কি আশ্চর্য! লাঠিটা যেন হাওয়ায় ভেসে এলো। মনে হলো নেকড়েটার যেন কোনো শরীর নেই, পুরোটাই একটা হাওয়া।
তখনই শুনতে পেল বন্ধুর মরণ চিৎকার। সেই চিৎকার রতনের মায়ের কানে গিয়েও পৌঁছালো। তিনি কাতরাতে কাতরাতে ঘর থেকে বেরিয়ে এলেন। এদিকে প্রচণ্ড ভয় পেয়ে মধু আর ভুবন ডাক্তার ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে রতনের বাড়ি এসে পৌঁছলো। তারপর হাঁপাতে হাঁপাতে সব কথা রতনের মাকে বলল। রতনের মা পাগলের মতো দৌড়ে যেতে লাগলেন ছেলের কাছে। রতনের চিৎকার আরও অনেকেরই কানে এসে পৌঁছেছিল। তারাও বাড়ি থেকে বেরিয়ে রতনের মায়ের পেছন পেছন যেতে লাগলো। আর সেখানে গিয়ে তারা রতনের ক্ষত বিক্ষত শরীরটা উদ্ধার করেছিল। রতনের মায়ের শরীর এমনিতেই খারাপ ছিল, তার উপর ছেলের এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে সে ওখানেই মারা গেল। গ্রামবাসীরা বুঝে উঠতে পারছিল না যে কিভাবে এই ভয়ঙ্কর নেকড়েটার হাত থেকে তারা নিজেদের রক্ষা করবে। তাছাড়া তাকে দিনের বেলাতেও কখনো দেখা যায় না, কোনো এক অদৃশ্য জাদু বলে কোথাও উধাও হয়ে যায়। কি করে তারা তাকে ধরবে? তাহলে কি এভাবেই প্রতি পূর্ণিমায় একজন করে ওই নেকড়ের শিকার হবে? এই ভেবে দুশ্চিন্তায় তাদের ঘুম আসে না। গ্রামের জমিদার মশাই ওই বিষয়টি নিয়ে খুবই বিচলিত ছিলেন। অনেক ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন যে বিষয়টি তিনি তার গুরুদেবকে জানাবেন। তার গুরুদেব একজন মস্ত বড় তান্ত্রিক, যদি তিনি বিষয়টির কোনো কিনারা করতে পারেন। এই মনে করে তিনি তার গুরুদেবের আশ্রমে একটি চিঠি পাঠালেন। কয়েকদিনের মধ্যেই জমিদার মশাইয়ের কাছে চিঠি এলো যে তার গুরুদেব শীঘ্রই এই গ্রামে আসছেন। সপ্তাহখানেক পরেই তিনি গ্রামে এলেন। জমিদার মশাই তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। জমিদারের কাছ থেকে সব কথা শুনে গুরুদেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বলতে শুরু করলেন, শোন নিতাই, আজ তোরা যে নেকড়েটাকে দেখেছি সে আসলে কোনো নেকড়ে নয়, একটা মানুষের প্রেতাত্মা। হ্যাঁ, কি বলছেন গুরুদেব? মানুষের প্রেতাত্মা? হ্যাঁ, মানুষের নিতাই চরণ অবাক হয়ে বললেন, আসলে আজ থেকে অনেক বছর আগে কলাইদহ নামে একটা গ্রামে বললেন, নিবারণ রায় নামে এক বছর 25-এর যুবক থাকত। তার পরিবার বলতে ছিল বাবা মা আর স্ত্রী। তখন আমি সেই গ্রামেই ছিলাম। ওই গ্রামে আমার গুরুদেবের আশ্রম ছিল। আমি তার কাছে তন্ত্রবিদ্যায় শিক্ষা গ্রহণ করেছিলাম। সেদিন গুরুদেব কোনো কাজে অন্য গ্রামে গিয়েছিলেন। আশ্রমে আমি আর তাঁর কয়েকজন শিষ্য ছিলাম। হঠাৎ একদিন বিকেল বেলায় নিবারণ আমাদের আশ্রমে এসে উপস্থিত। গুরুদেবকে না পেয়ে সে আমাকে বলে যে তন্ত্রবিদ্যা সে শিখবে, তাকে শেখাতে হবে। আমি তাকে বারণ করি, তাকে বলি তন্ত্রবিদ্যা সবাই শিখতে পারে না, এ যে এক সাধনার বিষয়। অনেক কৃচ্ছ সাধন করে পবিত্রভাবে ভক্তি সহকারে এই বিদ্যা শিখতে হয়। এটা সবার পক্ষে সম্ভব হয় না। আর তাছাড়া অনেকেই এই বিদ্যাকে খারাপ কাজে লাগায়, মানুষের ক্ষতি সাধনের জন্য, যেটা কখনোই উচিত নয়। কিন্তু নিবারণ আমাকে বলে যে সে কখনো মানুষের ক্ষতি করবে না, সে শুধুমাত্র এই বিদ্যা অর্জন করতে চায়। ছোটবেলা থেকেই নাকি তার তন্ত্রবিদ্যা শেখার খুব ইচ্ছে, কিন্তু পরিবারের চাপে কখনোই সেটা শেখা হয়ে ওঠেনি। এর আগেও সে কয়েকজন তান্ত্রিকের কাছে গিয়েছিল, কিন্তু কেউই তাকে এই বিদ্যা শেখাতে চায়নি। তাই আজ সে আমাদের কাছে এসেছে। আমরা যেন তার এই ইচ্ছেটুকু পূরণ করি। এই বিদ্যা শেখার জন্য যা যা করা দরকার তা সে করতে রাজি। আমরা অনেক বুঝেও কিছুই করতে পারলাম না। শেষ পর্যন্ত আমি তাকে তন্ত্রবিদ্যা শেখানোর গুরুদায়িত্ব নিয়ে নিলাম। নিবারণও আমাদের সাথে আশ্রমে থেকে খুব মনোযোগ সহকারে তন্ত্রবিদ্যা অর্জন করতে লাগলো। ওর ভক্তি আর নিষ্ঠা দেখে আমরাও খুব সন্তুষ্ট হলাম। এইভাবেই বছর ঘুরতে লাগলো। দেখতে দেখতে নিবারণ তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠল। আমার সমস্ত জ্ঞান আমি তাকে উজাড় করে দিয়েছিলাম। কিন্তু কিছুদিন পর থেকেই নিবারণের আচার আচরণে একটা
অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। প্রথম দিকে বিষয়টা আমার একটু অবাক লেগেছিল। আমরা তখন শিমুলপুর গ্রামে ছিলাম। ওই গ্রামে একটি পরিবার ছিল, বাবা, মা আর তাদের বছর 12 একটা ছেলে। হঠাৎ হঠাৎ একদিন রাতে বাচ্চাটির মা মারা যায়। তার বাবা রোজ সকালে দূরের গ্রামে কাজে চলে যেত আর সন্ধেবেলা ফিরত। সারাদিন বাচ্চাটি বাড়িতেই একাই থাকতো। একদিন বাচ্চাটির বাবার বাড়ি ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল। রাতে বাচ্চাটির বাবা বাড়িতে ফিরে ছেলেকে দেখতে পায়নি। সে ভেবেছিল ছেলে হয়তো তার পাশের বাড়ির বন্ধুর বাড়িতে খেলতে গেছে। কিন্তু বেশ কিছু সময় পরেও যখন ছেলে বাড়িতে ফিরল না, তখন সে ছেলেকে খুঁজতে বেরোলো। পাশের বাড়িতে গিয়ে জানতে পারল যে ছেলে সেখানে আসেনি। তো তারপর সারা গ্রামে তন্ন তন্ন করে তাকে খোঁজা হলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। সন্দেহ নেমে এসেছে, নিবারণকেও আশ্রমে দেখা যাচ্ছিল না। এমনিতে কোথাও গেলে সে আমাদের বলেই যেত, কিন্তু আজ হঠাৎ করে এইভাবে উদয় হয়ে যাওয়ার আমাদের একটু অবাক লাগছিল। আর তার উপর গ্রামের বাচ্চাটিকেও যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কথাও আমাদের কানে এসে পৌঁছেছিল। আমার কেন জানি না একটু সন্দেহ হচ্ছিল। আর সেই সন্দেহের বশেই আমি গ্রামের শেষ প্রান্তে যে শ্মশান ছিল সেই দিকে গেলাম। আর সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। সেখানে বসে আছে নিবারণ, তার সামনে চলছে একটা যজ্ঞকুণ্ড, আর সামনে বসে নিবারণ মন্ত্র উচ্চারণ করছে। আর তার ঠিক পাশেই শুয়ে রয়েছে সেই হারিয়ে যাওয়া বাচ্চা ছেলেটা। তার গলায় রক্ত জবার মালা আর কপালে লাল সিঁদুরের তিলক। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার শরীরে প্রাণ নেই। আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে নিবারণ ঠিক কি করতে চলেছে। আমি নিবারণের দিকে এগিয়ে গেলাম, বললাম, ছি ছি নিবারণ, এ তুমি কি করছো? আমি কি তোমাকে এত বছর ধরে এই শিক্ষা দিয়েছি? গুরুদেব, এই পৃথিবীতে আমি সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হতে চাই, আর তার জন্য যা যা করতে হবে আমি তাই তাই করব। আর এই কাজে আমাকে যে বাধা দিতে আসবে তাকেও আমি এই বাচ্চাটির মতোই অবস্থা করব। নিবারণের কথায় আমি অত্যন্ত ক্রোধিত হয়ে পড়লাম। আমার তন্ত্র বলে আমি তাকে সেই কাজ থেকে বিরত করলাম। নিবারণ সেখান থেকে চলে গেল, কিন্তু যাবার আগে সে আমাকে সাবধান করে গেল যে আমি নাকি কাজটা মোটেই ঠিক করিনি, ভবিষ্যতে নাকি আমাকে এর ফল ভুগতে হবে। কিন্তু সেদিনের পর নিবারণ আর আশ্রমে ফেরেনি। কোথায় যে সে চলে গিয়েছিল তা কেউ জানে না। প্রায় বছর 2 পর আমারই এক শিষ্য এসে খবর দেয় যে সে নাকি পাশের গ্রামে নিবারণকে দেখেছে। ও নাকি এখন সব সাধনা করে, আর তা করতে গিয়ে সে নাকি মানুষকে হত্যা করতেও পিছু পা হয় না। শিষ্যের কাছে এই কথা শুনে আমি পরের দিন সেই গ্রামে গিয়ে উপস্থিত হলাম যেখানে নিবারণ থাকে। দূর থেকে শুনতে পেলাম কেউ যেন বলে চিৎকার করছে। আমি দেখতে পেলাম বাঁচাও আমায়, বাঁচাও! দাউ দাউ করে জ্বলছে। চিৎকারটা আসছে সেই ঘরের ভেতর থেকেই। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ওই চিৎকারটা আর কারো নয়, ওটা নিবারণের। আমি তার কাছে গিয়ে দেখতে পেলাম ঘরের ভিতরে নিবারণ চিৎকার করতে বাঁচার জন্য। আমি বললাম, ওরে দুষ্ট নিবারণ, এই তোর উপযুক্ত শাস্তি। আর ক্রোধের বশে আমি তাকে অভিশাপ দিয়েছিলাম যে মৃত্যুর পর সে নিগ্রে রূপে ঘুরে বেড়াবে, মুক্তি পাবে না। আজ আমি বুঝতে পারছি সেদিন আমি কত বড় ভুল করেছিলাম। আমার অভিশাপে সে এখন নেগড়ে হয়ে তার এই হত্যা লীলা চালাচ্ছে। যদিও এটাই প্রথম না,
তার মৃত্যুর পর থেকেই নাকি তার সেই ভস্মীভূত বাড়ির কাছ থেকে রাত্রিবেলা নানান ধরনের অদ্ভুত এবং ভয়ঙ্কর শব্দ শোনা যেতে থাকে। একদিন গ্রামের এক যুবক, কি যেন নাম, প্রকাশ তার বন্ধুকে নিয়ে আসার জন্য স্টেশনে যায়। এমনিতেই বিকেলের মধ্যে তার বন্ধু চলে আসার কথা, কিন্তু সেই দিন ট্রেনটা অনেক লেট থাকার জন্য তার পৌঁছাতে প্রায় রাত 8টা হয়ে যায়। দুই বন্ধু মিলে যখন ভ্যান রিক্সা করে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই মাঝ রাস্তায় প্রচণ্ড ঝড় ওঠে। তার সাথে মুষলধারে বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ। ওরা বেশ অবাক হয়ে যায়, কারণ একটু আগেও আকাশে কোনো মেঘের চিহ্ন পর্যন্ত ছিল না। পূর্ণিমার জ্যোৎস্নায় চারদিক যেন ঝলমল করছিল। হঠাৎ কোথা থেকে যে এত মেঘ এসে বৃষ্টি শুরু হলো কে জানে। প্রচণ্ড ঝড়ের মধ্যে ভ্যান টানতে না পেরে ভ্যানওয়ালা ভ্যান রেখে পালিয়ে যায়, আর দুই বন্ধু কাছেই একটা বন্ধ দোকানের চালের নিচে গিয়ে আশ্রয় নেয়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে যে কয়েকটা বাড়ি আছে সেখানকার লোকজনও বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। গাছপালাগুলোকে দেখে যেন মনে হচ্ছে এক একটা অতিকায় প্রেত। এভাবে কেটে যায় বেশ কিছুটা সময়, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধও নেই। কাছে কোথাও একটা প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দ হলো। দুই বন্ধু বেশ ভয় পেয়ে গেল। প্রকাশ বলল, ইস, পুরো ভিজে গেছি রে, কালকে আবার জ্বর না আসে। বেড়াতে আসা বন্ধুটি বলল, হ্যাঁ, যা বলেছিস। দূর, আজ কপালটাই খারাপ। একদিকে ট্রেনের দেরি, আবার এখন এই দুর্যোগ। কখন যে তোদের বাড়ি পৌঁছতে পারবো কে জানে। ভ্যানও তো মনে হয় পাওয়া যাবে না। বাকিটা পথ বোধহয় হেঁটেই ফিরতে হবে। কি কুক্ষণে যে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম কে জানে। দুই বন্ধু মিলে যখন কথাবার্তায় মগ্ন, তখন হঠাৎই তারা একটা প্রচণ্ড গর্জন শুনতে পায়। ওরা চমকে ওঠে। কলকাতা থেকে বেড়াতে আসা বন্ধুটি বলে, এই, এটা কিসের গর্জন রে? প্রকাশ বলে, কি জানি, এমন গর্জন তো আগে কখনো গ্রামে শুনিনি। আচ্ছা, তোদের গ্রামে কোনো হিংস্র জন্তু টন্তু নেই তো রে? ওদিকে তো একটা জঙ্গল আছে বলে শুনেছিলাম। আরে না, ও জঙ্গলে দু একটা শেয়াল আর পাখি ছাড়া কিছুই নেই। তাহলে এই গর্জনটা কিসের? সেটা তো আমিও বুঝতে পারছি না রে। এই এই ভাই, ও ওটা কি? ওটা কি ভাই? বন্ধুর কথায় প্রকাশ চমকে সামনে তাকিয়ে দেখলো, ওদের থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে একটা কালো জন্তুর অবয়ব। অন্ধকারে তার চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। প্রকাশ চিৎকার করে বলল, চল এখনই পালাই এখান থেকে। দুই বন্ধু দৌড়তে শুরু করলো, কিন্তু অন্ধকারে বৃষ্টির মধ্যে মেঠো রাস্তায় দুপা দৌড়েই শহরের বন্ধুটি মুখ থুবড়ে পড়ল। প্রকাশ এসে তাকে টেনে তুলতে গেল, আর প্রায় চোখের নিমেষেই এই ভয়ঙ্কর জন্তুটা প্রকাশের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল। বাঁচাও! প্রকাশ আর্তনাদ করে উঠল। পাশে দাঁড়িয়ে ওর বন্ধু সেই দৃশ্য দেখতে লাগলো, যদিও এছাড়া আর কোনো উপায়ও ছিল না তার। প্রকাশের সঙ্গে সেই জন্তুটা আরো ধস্তাধস্তি হতে লাগলো। ওর বন্ধু আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে প্রকাশের বাড়ির দিকে দৌড়তে লাগলো। সে আগেও সেখানে এসেছিল, তাই সে ওদের বাড়ি চিনত। হঠাৎ দূর থেকে প্রকাশের তীব্র আর্তনাদ তার কানে এলো, আর সেই সঙ্গে ওই জন্তুটার বিকট গর্জন। সে কোনো রকমে দৌড়তে প্রকাশদের বাড়িতে এসে পৌঁছেছিল। তার মুখ থেকে সব কথা শুনে প্রকাশের বাবা মা আর কয়েকজন গ্রামবাসী তাকে নিয়ে সেই জঙ্গলে গেল, যেখানে প্রকাশকে ওই জন্তুটা আক্রমণ করেছিল। আর সেখানে গিয়ে তারা দেখল প্রকাশের ক্ষতবিক্ষত দেহটা পড়ে আছে রাস্তার ওপরে। এরপর আরো দুজন ওই ভয়ঙ্কর জন্তুটার হাতে নিজেদের প্রাণ হারিয়েছিল।
একদিন বিকেলের দিকে ওই গ্রামের কয়েকজন লোক আমার কাছে এলো। আমি যেন ওই গ্রামের মানুষদের উদ্ধার করি, কারণ তারা এটা পরিষ্কার বুঝতে পেরেছিল যে ওই নেকড়েটা সাধারণ নেকড়ে নয়, কারণ তাকে নাকি কয়েকজন হাওয়ায় মিলিয়ে যেতে দেখেছে। আমার বুঝতে বিন্দুর মাত্র বাকি রইল না যে এই সেই নিবারণের আত্মা, যাকে আমি মৃত্যুর সময় অভিশাপ দিয়েছিলাম। আমি তখনই ওদের সাথে সেই গ্রামে গেলাম। তারপর যেখানে নিবারণ জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছিল, সেখানে গিয়ে মন্ত্র পড়ে তার আত্মাকে ওই নির্দিষ্ট জায়গার মধ্যেই আটকে রাখলাম, যাতে সে তার নিজের নির্দিষ্ট গণ্ডির বাইরে বের হতে না পারে। জানি না সে ওখান থেকে কিভাবে বের হলো। হয়তো কোনো সিদ্ধ তান্ত্রিক তাকে মুক্ত করে দিয়েছেন। কিন্তু গুরুদেব, এখন আমরা ওই নেকড়েটার হাত থেকে কিভাবে রক্ষা পাবো? আপনি কিছু করুন গুরুদেব। এখন আপনি আমাদের একমাত্র ভরসা। না হলে যে ভয়ঙ্কর নেকড়েটা আমাদের সকলকে শেষ করে দেবে গুরুদেব, আমাদের সকলকে শেষ করে দেবে। ভয় পাস না, আমি নিশ্চয়ই এর একটা বিহিত করব। আর তাছাড়া অপরাধটা তো আমারই। আমি যদি সেদিন ওকে অভিশাপ না দিতাম, তাহলে আজ এতগুলো মানুষকে এভাবে মরতে হতো না। আসলে সেদিন আমি ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিলাম, যার ফল ভুগতে হচ্ছে নিরীহ মানুষগুলোকে। শোন নিতাই, এই নেকড়ের হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। যে ঘরে নিবারণ অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিল, সেখানে এখনো তার হাড়গোড় পড়ে রয়েছে। যদিও ঘরটার কিছুই এখন অবশিষ্ট নেই, কিন্তু সেই জায়গাটা খুঁজে যদি সেই হাড়গুলোকে এনে আগুনে পুড়িয়ে দেওয়া যায়, তবেই এই নেকড়ের হাত থেকে তোরা নিস্তার পাবি। সেই জায়গাটাও এখান থেকে খুব দূরে নয়। সকালে বের হলে সন্ধ্যের মধ্যে তোরা সেখানে পৌঁছে যাবি। কিন্তু এই কাজটা করতে হবে পূর্ণিমার রাতে। তবে মনে রাখিস, এই কাজ করতে গিয়ে কিন্তু বিপদ আসতে পারে। তবে তোদের কোনো চিন্তা নেই। দাঁড়া, আমি একটা মাদুল, এই মাদুলিগুলো রাখ। যারা এই কাজ করতে যাবে, তারা যেন সবাই এগুলো হাতে বেঁধে যায়। তাহলে ওই নেগড়ে তার কোনো ক্ষতি করতে পারবে না। আর তোদের সাথে আমিও যাব। এই বলে তিনি নিজের ঝোলা থেকে কিছু মাদুলি বের করে জমিদারের হাতে দিলেন। দুদিন পরেই ছিল পূর্ণিমা। জমিদারের কয়েকজন লোক এবং 3 জন তান্ত্রিক মিলে সেই গ্রামে গিয়ে ধরনের বাড়ির কাছে মাটি থেকে সেই হাড়গুলো খুঁজে বের করলো। তারপর যেই না রাত্রিবেলা সেগুলো আগুনে পোড়াতে যাবে, হঠাৎ একটা বিকট গর্জন শুনতে পেল তারা দেখল তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ঙ্কর নেকড়েটা। গুরুদেব বললেন, ভয় পাস না, ও তোদের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে তিনি এক মুঠো ছাই নিয়ে মন্ত্র পড়ে ওই নেকড়ের দিকে ছুঁড়ে মারলেন। একটা বিকট আওয়াজ শোনা গেল, আর প্রায় সঙ্গে সঙ্গে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। গুরুদেব বললেন, আজ নিবারণের মুক্তি হলো। সেদিনের পর থেকে আর ওই নেকড়েকে কখনো গ্রামে দেখা যায়নি।